আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন ব্যাড নিউজের পরিপ্রেক্ষিতে বিয়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটের মধ্যে কিন্তু একটা হিউজ সেলিং আমরা দেখতে পেয়েছি। মার্কেটকে যদি দেখি তার হায়ার লেভেল থেকে প্রায় 10%-এরও বেশি কারেকশন এসেছে। আজকের ভিডিওয়ে এমন কিছু গুড নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আগামী মানডেতে আমরা মার্কেটের ওপর দেখব যে সেই গুড নিউজগুলোর কোনো এফেক্ট আমরা মানডে মার্কেটে দেখতে পাই কিনা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। তো আমরা দেখুন, মার্কেটকে অলরেডি আমরা হায়ার লেভেল থেকে 10% কারেকশন দেখেছি বিভিন্ন ব্যাড নিউজের জন্য। সেটা এফআইসদের সেলিং হতে পারে, উইক আর্নিংয়ের রেজাল্ট, হাই ভ্যালুয়েশন, রুপিজ উইক, চায়নার ফ্যাক্টর এবং মহারাষ্ট্রের সামনেই ইলেকশন। বিভিন্ন কারণের জন্য আমরা কিন্তু মার্কেটের মধ্যে বিয়ারদের অ্যাক্টিভ হওয়া দেখেছি এবং সেখানে একটা তারা বড় মাপের সেলিং করেছে। তো যাই হোক, মার্কেট অনেকটা এই সেলিংয়ের পরিপ্রেক্ষিতে নিচে চলে এসেছে। তাই আজকের ভিডিওয়ে 3টে গুড নিউজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলোর রিয়াকশান আমরা মানডে মার্কেট আওয়ার্স চলাকালীন দেখতে পাবো। যদি মার্কেটে এই নিউজগুলোর কোনো পজিটিভ ইম্প্যাক্ট পড়ে তাহলে হয়তো আমরা মার্কেটের মধ্যে সেটা মার্কেট আওয়ার্সে দেখতে পেতে পারি। যাই হোক, 3টে গুড নিউজ কি সেটা নিয়ে আলোচনা করি। 3টে বিদেশি ব্রোকারেজ হাউস আমাদের ইন্ডিয়ান মার্কেটের বিষয় পজিটিভ রিপোর্ট দিয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান মার্কেটের ওপর। তো ফার্স্ট যাদের রিপোর্টটা আমরা দেখব সেটা হচ্ছে মডিজের রিপোর্ট। মডিজ আমাদের জিডিপির ওপর একটা পজিটিভ রিপোর্ট দেখিয়েছে, যেটা বলছে যে ইন্ডিয়ান ইকোনমিতে আমরা যেটা ফোরকাস্ট করা হয়েছে সেটা 7.2% গ্রোথ ইন 2024। এখানে 2024 মিনস ক্যালেন্ডার ইয়ার মার্চ 2024-এর কথা বলা হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে মডিজ যে রিপোর্টটা দিয়েছে যে আগামী 2025-এ আমরা হয়তো জিডিপির যে গ্রোথ রেটটা দেখতে পাবো সেটা হয়তো 6.6% হতে পারে, আর 2026-এ সেটা 6.5% পৌঁছাতে পারে। এটা মডিজের রিপোর্টে তারা উল্লেখ করেছে। তারা এখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জিডিপিকে একটা ভালো পজিটিভে দেখতে পাচ্ছে। নেক্সট আসছি ইনফ্লেশন। আমরা রিসেন্ট দেখেছি অনেক বেশি স্পাইক হয়েছিল, যেটা 6.2-এর কাছাকাছি পৌঁছে গেছে। ইন জেনারেলি আমাদের ইনফ্লেশন 2 থেকে 6%-এর কাছাকাছি থাকে। তো সেখানে আমরা দেখলাম হায়ার লেভেল থেকেও ওপরের দিকে পৌঁছে গেছিল। তো সেই যে হায়ার লেভেল অর্থাৎ 6.2-এর কাছে পৌঁছেছে, সেখান থেকে মডিজ রিপোর্ট করছে যে এই যে ইনফ্লেশন এতটা হাই হয়েছে, এই ইনফ্লেশন নর্মাল হয়ে যাবে আগামী দিনে। নেক্সট হচ্ছে Q2-এর রেজাল্ট। আমরা সকলেই দেখেছি Q2-এর রেজাল্ট কিন্তু খুবই উইক এসছে, যার ফলে আমরা মার্কেট এবং বিভিন্ন স্টকের মধ্যে একটা হিউজ সেলিং অলরেডি দেখে নিয়েছি। তো সেটাই মডিজ রিপোর্ট দিচ্ছে যে Q3-এর যে রেজাল্টটা আসবে সেটা নর্মাল আসার সম্ভাবনায় বেশি। এখানে মডিজের রিপোর্ট অনুযায়ী মডিজ এটাই বলছে যে লং টার্মে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসছি নেক্সট যে সিএলএস এর রিপোর্ট নিয়ে আলোচনা করব। সিএলএস এর যে রিপোর্ট সেটা হচ্ছে তারা ইনফ্লো নিয়ে আলোচনা করেছে যে সিএলএস rises Indian allocation to 20% overweight on potential foreign inflows। মানে এখানে potential foreign inflows আসার খুবই সম্ভাবনা রয়েছে তারা মনে করছে। চায়না মার্কেটের জন্য তারা যে রেটিংটা দিয়েছিল সেটাকে কাট করেছে। এফআইসরা আমরা রিসেন্ট দেখেছি 1.14 লাখ করোড় ইন্ডিয়ান মার্কেটে সেলিং করেছে, অর্থাৎ আউটফ্লো করে নিয়েছে। তো সেটাই আশা করছে যে সেটা আবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করার চেষ্টা করবে। কিন্তু কেন ইন্ডিয়ান মার্কেটে এই যে ইনফ্লোটা তারা করবে, কেন করবে
তার জন্য যে রিজনটা তারা দেখিয়েছে, ইন্ডিয়ান মার্কেটে হায়ার লেভেল থেকে ভালো কারেকশান এসছে, প্রায় 10% মতন কারেকশান এসছে। কারণ এই কারেকশানটার ফলে, কারণ ইন্ডিয়ান মার্কেট অনেকটা হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল, সেখান থেকে ভ্যালুয়েশনটা অনেকটা নিচে চলে এসেছে। এর ফলে ফরেন ইনভেস্টররা আবার রিএন্ট্রি করার জন্য এখানে ইনভেস্ট করতে আসতে পারে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইমের জন্য পাওয়ারে আসছে, সেটা কিন্তু চায়নার কাছে একটা বড় ট্রাবল হতে চলেছে। ডিউ টু ট্রেড ওয়ার এসক্যালেশন সেখানে হওয়ার জন্য কিন্তু চায়না মার্কেটে একটা প্রবলেম তৈরি হতে পারে। এছাড়াও সিএলএস মানে লং টার্মের জন্য কনসিডার করছে ইন্ডিয়ান ইকুইটি বেশি অ্যাট্রাকটিভ তাদের লাগছে চায়নার তুলনায়। কারণ চায়নার এখন ডিফ্লেশনের যে কনসার্ন সেটা এখনও রয়েছে, প্রপার্টির মার্কেটের উইকনেস এখনও কন্টিনিউ চলছে, আর রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্টমেন্ট কিন্তু খারাপ। এসব কারণের জন্যই কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে এদের এতটা বেশি অ্যাট্রাকটিভ বলে মনে হচ্ছে। এবার লাস্ট যে ব্রোকার হাউসের কথা উল্লেখ করব সেটা হচ্ছে জ্যাফরিসের ক্রিস উড। তিনি মনে করছেন ইন্ডিয়ান এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি পাওয়ারে এসেছেন, এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ওপরে সেরকম কিছু প্রভাব পড়বে না, মানে খারাপ কোনো প্রভাব পড়বে না। কারণ ইন্ডিয়ান ইকোনমির স্টোরি যথেষ্ট স্ট্রং আছে এবং লং টার্মে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে ভালো গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি এই যে তিনটে বিদেশি ব্রোকার হাউসের কথা এখানে উল্লেখ করলাম, মডিস, সিএলএসএ এবং জ্যাফরিস, তিনজনেই কিন্তু আমাদেরকেই ডোমেস্টিক ব্রোকারেজ হাউস নয়, তিনটেই হচ্ছে ফরেন ব্রোকারেজ হাউস। তারা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে মানে আগামী দিনে এতটা পজিটিভভাবে চিন্তা করছে। ইন্ডিয়ান মার্কেটে নিফটিকে দেখেছি কন্টিনিউয়াস সেলিংয়ের পর এখন দাঁড়িয়ে আছে নিফটি 23,533-এর কাছে। নিফটির চার্টটা একবার দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু 26,200-এর ওপরে গিয়েছিল হায়ার লেভেল, সেখান থেকে প্রায় কিন্তু 3,000 পয়েন্টের মতন কারেকশন নিফটির মধ্যে এসছে। অর্থাৎ ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু নিফটি এখন অনেকটাই লো ভ্যালুয়েশনে ট্রেড করছে। যদি নিফটির পি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান পি 22.8-এর কাছে ট্রেড করছে, কিন্তু এখন কারেন্ট পি মিডিয়ান পি থেকে অনেকটা নিচে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 21.6-এর কাছে এসছে। তাহলে পি দিয়েও যদি মার্কেটকে তুলনা করি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি নিফটির ভ্যালুয়েশন এখন অনেকটা নিচে এসছে। এ জায়গায় কিন্তু হয়তো আমরা আগামী দিনে হয়তো মানডেতে আমরা মানে পুরোপুরি মার্কেটকে একটা ভালো হিউজ বাইং মোডে হয়তো দেখতে পাবো না, হয়তো ধীরে ধীরে এখান থেকে মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হতে পারে বলে আমার মনে হয়। তো যাই হোক, বিভিন্ন ব্রোকার হাউস তাদের ভিউটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং কেন নিফটিকেও আমার মনে হচ্ছে হয়তো আগামী দিনে আমরা নিফটিকে এখান থেকে হয়তো একটু পজিটিভ মুভমেন্টামে দেখতে পাবো, সেটা নিয়েও চার্ট নিয়েও আপনাদের সাথে আলোচনা করলাম। তো মোটামুটি এটা জাস্ট আমি আমার ভিউটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।